নমস্কার। আজকে পাঠ করতে চলেছি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি ছোট গল্প, ডগি অ্যালসেশিয়ান নয়। সঙ্গে থাকুন। ডগি মানে কুকুর, ডগি মানে একটি কুকুরের নাম, আর বয়ে শূন্য র ত আর দন্তান্ন মানে রতন। যে রতন মানে দামি পাথর, হীরা, পান্না, মণি, মুক্ত, সে রতন অর্থাৎ রত্ন নয়। রত্ন নামে একটি ছেলে বা রতন নামে একটি ছেলে। ছেলে মানে নেহাত খোকা নয়, 19-20 বছরের হবে। কলেজে পড়ে, ইঞ্জিনিয়ার হবে, ভালো ক্রিকেট খেলে। সে একদিন কলেজ থেকে পড়ে না মাঠ থেকে খেলে ফিরছিল বাড়ি। হঠাৎ পথের মধ্যিখানে একজন লোক একটু আড়াল থেকে ডেকে বলল, বাবু। রতন ভুরু কুঁচকে বলল, কি? একটা অ্যালসেশিয়ানের বাচ্চা নিবেন? লোকটার দিকে তাকালো রতন। একজন হিন্দুস্তানি, পাজামা কামিজ, টুপি পরা। তার বগলে একটা কিছু কুঁই কুঁই করছিল। বাবুর্চি টাবুর্চি হবে। লোকটার নাকে একটা আঁচিল। সে বলল, নেহি বাবু, নেরি নেহি, বহুত উঁচা জাতের অ্যালসেশিয়ানের বাচ্চা। ভালা অ্যালসেশিয়ান যখন ছোট থেকে তখন এমনই থাকে বাবু। যত ভালো জাত হবে খারাপ দেখতে হবে ছোটর সময়। অবাক হয়ে রতন তার মুখের দিকে তাকিয়েছিল। তাই তো বটে, নেড়ি কুকুরের বাচ্চা যখন ছোট থাকে মোটা সোটা নাদুস নুদুস থাকে, বড় হলেই হাড় জিরজিরে হয়। অ্যালসেশিয়ান ঠিক তার উল্টো। ঠিক কথা, নেড়ি চুরি করে খায়, বাঁধলে কাঁদে, রাস্তায় ময়লা মাটি যা পায় চেটে বেড়ায়। অ্যালসেশিয়ান ঠিক তার উল্টো। লোকটি বলল, এর যে মা আছে সেটা খাস জার্মানির এক কাউন্টের কুত্তার বাচ্চা। তার মাটা আবার ছিল ফ্রান্সের। বাবার বাবাটা না এই সিটা ছিল যুদ্ধের সিপাহী কুকুর বাবু। হ্যাঁ, এই 4 বার মেডেল পেয়েছিল বাবু। এটা আমার মনিবের কুত্তার বাচ্চা, 5টে বাচ্চা হয়েছে। বাবু হুকুম দিলেন 2টো রেখে বাকি মেরে দে গরম জলে ফেলে। এটা বহুত তেজি আছে, আমি পিআরভি করি, তাই মারতে পারলাম না বাবুজি। ভারী লোভ হচ্ছিল রতনের। রতন আমাদের লোকটি ভালো, কিন্তু বড় সরল, ভীষণ রাগীও বটে। রাগলো তো ভীষণ রাগলো, হাঁক ডাক করে চেঁচালো। ইচ্ছে হলে যার উপর রাগ হলো তাকে মেরেই ফেলে। তারপরে ইচ্ছে হলো নিজের মাথায় নিজেই একটা ডান্ডা মেরে সে মরে যায়, যার ফলে সব দুঃখ হবে ওই লোকটার যার সঙ্গে তার ঝগড়া হচ্ছে। তারপরেই মনে হয় চলেই যাবে সে যেদিকে খুশি, ঘরেই থাকবে না, সন্ন্যাসী হয়ে যাবে। তারপর ঘন্টা 2 পর রতন গভীর দীর্ঘশ্বাস ফেলে, মনে মনে ভাবে, আহ, ছি ছি, কি অন্যায়টাই না সে করেছে, ছি ছি ছি। আর কিছুক্ষণ পরে এসে তার কাছে দাঁড়ালো, মানে যার সাথে ঝগড়া হচ্ছিল তার কাছে। বলল, খুব খারাপ কাজ হয়ে গেছে, মাফ করো তুমি। গুরুজন হলে হাত জোর করলো, ছোট হলে তাকে কোলে করলো। এই রকম লোক আর কি। আরও আছে, নিজে যে নিজের বিচার মতো মন্দ কাজ করে না, মিথ্যে সে বলে না, এবং তার দৃঢ় বিশ্বাস অন্য লোকেও তাই। তাই এই লোকটা মিথ্যে কথা বলছে এটা সে ভাবতেই পারল না। সে বলল, কী দাম চাও বলো, নেব আমি। হ্যাঁ হ্যাঁ নেব, আরে হ্যাঁ হ্যাঁ। যতবার সে হ্যাঁ বলল প্রতিবারেই তার বিশ্বাস হয় দৃঢ় থেকে দৃঢ়তর এবং আরও দৃঢ়তর, সবশেষে প্রায় দৃঢ়তম হয়ে উঠল। অ্যালসেশিয়ান নিশ্চয়ই, তাতে সন্দেহ নেই। তার ভারী শখ অ্যালসেশিয়ানের, কিন্তু বাড়িতে আছে আচ্ছা এক দিদি, তার বাবার মা, এতটুকু বেটে, দিন রাত পুজো করে। তার জন্য এসব আর পুষবার উপায় নেই। না হলে পাশের দে মশাইয়ের বাড়িতে খাসা একটা অ্যালসেশিয়ান আছে, নাম বাঘা। শুভতোষদের বাড়িতেও আছে একটা,
রত্নাদের বাড়িতে রত্নার বাবার একটা আছে, তার নাম রানী। রানীর 2-3 বাচ্চা হলো, বিক্রি করে খুব সম্ভব বেশ টাকা পেয়েছে রত্নার বাবা। সুকুমার ডাক্তারের একটা অ্যালসেশিয়ান আছে, নেই শুধু তাদের বাড়িতেই। তবু সে ভাবছিল, রতন ভাবছিল ডাক্তার ভট্টাচার্যের একটা অ্যালসেশিয়ানের কথা। খুব ভালো জাতের কুকুর ছিল সেটা। ডাক্তারখানায় ডাক্তারবাবুর পায়ের কাছে শুয়ে থাকতো। একদিন সে তার বাবার সঙ্গে ডাক্তারখানায় গিয়েছিল। একজন এমনই হিন্দুস্তানি এসে সেলাম করে ডাক্তারবাবুর সামনে দাঁড়িয়েছিল। সেলাম ডাক্তারবাবু, কি পেহচানতে পারছেন? কে বলো তো? ততক্ষণে ডাক্তারবাবুর অ্যালসেশিয়ানটা উঠে একেবারে সামনের পা দুটো তার কাঁধে দিয়ে মুখ চাটতে লেগে গেছে। ডাক্তারবাবু হাঁ হাঁ করে উঠলেন, জন জন, আরে নাম নাম। জন নামলো, মুখ ফিরিয়ে সবই নয় কাউ কাউ করে কিছু বলল। লোকটা তার গলা জড়িয়ে ধরে হেসে উঠল। ডাক্তারবাবু বললেন, কাটবে কাটবে, কামড়াবে। नहीं डॉक्टर बाबू, वो लोग बेईमान नहीं, वो আমাকে पहचाने নিলে। আপনি হুজুর पहचानते পারলেন না, ও पहचानले। আমি হুজুর বুলাকিরাম জামাদার। বুলাকিরাম, আচ্ছা আচ্ছা, কেমন আছো, কবে এলে? প্রকাণ্ড অ্যালসেশিয়ানটা তখন চারিদিকে ঘুরছে আর লেজ নাড়ছে। মধ্যে মধ্যে বাচ্চা কুকুরের মতো কুই কুই শব্দ করে কালো জিভটা দিয়ে তার মুখ চেটে দিচ্ছে। এই লোকটাই নেহাত বাচ্চা অবস্থায় এই কুকুরটা ডাক্তারবাবুকে দিয়েছিল। ডাক্তারবাবু তার ছেলেকে চিকিৎসা করে বাঁচিয়েছিল, সেটাও এখানে নয়, এলাহাবাদে। ডাক্তারবাবু 2 মাস তখন ছিলেন সেখানে। সেই সময়, সেই আজ 5 বছর পার হয়ে গেছে। কুকুরের বাচ্চাটা তখন মাসখানেকের কি মাস দেড়েকের ছিল। এতদিন পরেও কুকুরটা সেই 1.5 মাস বয়সের সকৃতজ্ঞ স্মৃতি মনে করে রেখেছে। তাকে দেখবা মাত্র চিনেছে। তার কাঁধে পা দিয়ে উঠে তার মুখ চেটে চেটে কুই কুই শব্দ করে জানিয়েছে, মনে আছে মনে আছে মনে আছে, ভালো আছো, তুমি ভালো আছো? অন্তত রতনের তাই মনে হলো। রতনের সঙ্গে সঙ্গে প্যান্টের পকেট খুঁজে যা ছিল ঝেড়ে ঝুড়ে বের করে লোকটাকে বলল, আমার কাছে এই আছে, এই নিয়ে দেবে তো দাও। 4 টাকা 30 পয়সা। नहीं बाबू, 50 টাকায় মিলবে না তো 4 টাকা। नहीं बाबू। তবে আর কি করব? आपका वो कलम तो दीजिए। কলম? বেশি দাম অবশ্য নয়, দেশি পাইলট, কিনেছিল সস্তায়। তার একটা ভালো কলমও আছে। একটু ভেবে সে দিয়ে দিল কলমটা, এবং বিনিময়ে সেই নেড়ি কুকুরের বাচ্চার মতো একটা মরা মরা ধরনের বাদামি কালচে কুকুরের বাচ্চাটাকে নিয়ে বগলের কাছে তুলে ধরল। সঙ্গে সঙ্গে কুকুরটাও 2 রতনের মুখের দিকে তাকিয়ে ছুক ছুক করে শুকিয়ে তার ছোট্ট জিভখানা বাড়ালো রতনের মুখখানা চাটতে। রতন বলে উঠল আপন মনেই। আনন্দ সে আর সামলাতে পারল না, বলে উঠল, মার দিয়া গেল্লা, ঠিক সেই ডাক্তারবাবুর অ্যালসেশিয়ানটার মতোই মুখ চাটছে, শুকছে, ফার্স্ট ক্লাস। বাড়িতে অতঃপর একটা ভীষণ যুদ্ধ। তা যুদ্ধ বই কি, দাদার সঙ্গে যুদ্ধ, ভাই বোনেদের সঙ্গে যুদ্ধ, চাকর বাকরদের সঙ্গে যুদ্ধ। কারণ সবাই বলে নেড়ির বাচ্চা। রতন বলে, কবি নেই অ্যালসেশিয়ান, আনো মুখ ওর কাছে, দেখো ঠিক তোমার মুখ চেটে দেবে। তা ডগি দিত। ডগ মানে কুকুর। ডগি হলো রতনের কুকুরের নাম। দিদি মানে ঠাকুমা, সে বুড়ি, বাবার মা। অনেক ঝগড়া করে শেষমেশ হাল ছাড়লো। বাবা মা সবাই সবাই বলল নেড়ি। রতন বলল, না অ্যালসেশিয়ান। আরও বলল, লাগবে না তোমাদের বাড়ির ভাত, আমি আমার ভাত খাওয়াবো, অর্ধেক দেবো, না হয় ভিক্ষে করে এনে খাওয়াবো। বাড়ির এক পাশে এক জায়গায় তাকে বাঁধল। বলল, কেউ যেন খুলে না দেয়, বাঁধা অভ্যেস করতে হবে, একবার ছাড়া পেতে দেব না। নানা রকম নিয়ম করল রতন। সকালে বেরিয়ে আনা,
মাত্র একবার খাওয়া, তাও এক জায়গাতে এবং একটি পাত্রে, ও এই রকম আরও অনেক প্রকার। ডগি কিন্তু বাঁধলেই কাঁদতে লাগলো। সে কি কান্না, সে কি কান্না! সকরুণ কান্না, হৃদয় বিদারক কান্না, শুনে মনে হয় বিলাপ। এবং তার সঙ্গে এমনভাবে যখন তখন ওই স্থানটাকে ময়লা করতে লাগলো যে বাড়িটা দুর্গন্ধে ভরে উঠল। জমাদার সাফ করতে চাইতো না, রতন তাতেও দমেনি। রতন নিজেই সাফ করতে লাগলো এবং ডগিকে শাসন করতে লাগলো। কান মোলে, ছড়ি দিয়ে পিটে, লাথি কষিয়ে, হাতে চড় মেরে রতন কুকুরটার কাছে দুষ্টু ছেলে শাসন করা স্পেশাল স্কুলের হেডমাস্টার হয়ে উঠল। ফলে রতনকে দেখবা মাত্র চিত হয়ে শুয়ে দুটো বা চারটে পায়ে ওপরে তুলে চিৎকার করতে লাগলো সেই কুকুর, যার মানে হয়, মেরো না, মেরো না, তোমার পায়ে পড়ি, ওগো আর করবো না গো, তোমার পায়ে পড়ি গো, এই ধরনের কিছু একটা। মাস 3 হতে ডগি বড় হলো, কিন্তু চেহারায় অ্যালসেশিয়ানত্ব খুব একটা ফুটলো না। তার লোমগুলো গায়ে সেঁটে বসে যেতে লাগলো। লেজটা সরু হয়ে উপর দিকে খনরেত্তর মতো চন্দ্র সূর্য তারাকেও ডোন্ট কেয়ার করতে লাগলো। কেবল রতনকে দেখলেই সেটা নত হয়ে 2 পায়ের ফাঁকের মধ্যে ঢুকে যেত এবং মাথাটা বিচিত্রভাবে বেঁকিয়ে কুঁই কুঁই করে মিনতি করত। বোধহয় বলতো, প্রভু, আমি অ্যালসেশিয়ান নই, আমি নেহাতি নেড়ি কুকুরের বেটা, নেড়ি কুকুর। বুদ্ধি আমার মোটা, লাঠি পেটা করলে আমি মরে যাব, কিন্তু অ্যালসেশিয়ান তো হতে পারবো না। কিন্তু সে কথা কিছুতেই শুনতে প্রস্তুত নয় রতন। সে বলে, তোকে অ্যালসেশিয়ান হতেই হবে, ঠেঙিয়ে তোকে আমি অ্যালসেশিয়ান করবই। এবং চপেটাঘাত, কর্ণমর্দন বা হালকা ছড়ি দিয়ে পিটিয়ে তাকে শিক্ষা দিতে শুরু করলো। ডগি সিট ডাউন, ডগি সিট সিট। ডগি ভয়ে বেঁকে গিয়ে বিচিত্র ভঙ্গিতে তার ঘাড় বেঁকিয়ে মিনতি করে বলতে লাগলো, মেরো না হে দয়াল প্রভু, হে করুণাময়, সিট ডাউন তো হতে পারছি না, দয়া করুন। রতন অতঃপর তার সেই হালকা লিকলিকে বেতটা দিয়ে সব সব করে পিঠে তাকে বসাতে চেষ্টা করে, কিন্তু ডগি তখন না বসে একেবারে চিত হয়ে শুয়ে পড়ে। চারিখানা পা ওপরের দিকে তুলে জোর পা করে মিনতি করে যেন বলল, প্রভু মেরে ফেলো, কেটে ফেলো, কিন্তু বসতে আমি পারছি না, কারণ বসলেই হয়তো আমি জাত হারিয়ে অ্যালসেশিয়ান হয়ে যাব। তবু রতন পেটায়। গাধা পিঠে ঘোড়া হয়। হিতোপদেশের গল্পে আছে, ইঁদুর থেকে বেড়াল, বেড়াল থেকে কুকুর হয়, কুকুরকে বাঘ পর্যন্ত করা যায়, আর এ তো নেড়ি থেকে অ্যালসেশিয়ান। রতন বদ্ধপরিকর। এদিকে ডগিও কৃত সংকল্প, হয়তো জন্ম থেকেই শপথবদ্ধ, নেড়ি সে নেড়িই থাকবে, তাছাড়া আর কিছু হবে না। এবং এর জন্য সে রতনের সাড়া পেলেই পালাতে শুরু করলো। গন্ধ পেলেই সরে পড়তে লাগলো, খাটের তলায়, সিঁড়ির তলায়, ছাদের সিঁড়িতে, আর ফটকটা খোলা পেলে সোজা রাস্তায়। যত হাড়, মাছের কাঁটা কুড়িয়ে কুড়িয়ে খেয়ে বেড়ায় এবং এটা সেটা চেটে চেটে বেড়ায়, শুকে শুকে বেড়ায়। তার উপর সঙ্গী হলো পাড়ার আরও 2টো নেড়ি কুকুর। রতনদের বাড়ি কলকাতার উত্তর প্রান্তে। বাড়ির সামনে একটি মাঠ আছে, সেখানে কাদা আছে, ধুলো আছে, ময়লা আছে, মাটি আছে, ডাস্টবিনে এঁটো কাটা আছে, চিংড়ির খোসাও আছে। ডগির রাস্তায় বেরিয়ে মাঠে পড়ে ছুটোছুটি করে আরও 2টো কুকুরের সঙ্গে, একটা আধা বিলেতি, একটা আধা দেশি। একটা সাদা, কিন্তু গায়ে কালো কালো গোল দাগের ছড়া আছে, লেজে ঘন রোঁয়া আছে, 2 কানেও 2 গাছা বড় কালো রোঁয়া আছে। আরেকটা, সেটা পাটকেলে, অর্থাৎ সাদাই কালোই মেশানো। কবে এবং কখন কিভাবে যে ওদের সঙ্গে ওর ভাব হয়েছিল কেউ দেখেনি, কিন্তু একদিন হঠাৎ দেখা গেল ওদের 3টিতে ভারী ভাব। ওরা 2জন বয়সে বড়, ডগি ছোট। তা হোক, ওরা ডগিকে চমৎকার করে নেড়িবৃত্তি শেখায়, কেমন করে মারামারি করতে হয় এটাই হলো তার মধ্যে বেশি। কামড়া কামড়ি, পায়ে পায়ে লাফিয়ে পিছন পায়ে ভর দিয়ে উঠে দাঁড়ানো,
এ যখন ঘাড়ে কামড়ে ধরে, ও নিচু দিক থেকে এর সামনের পায়ে কামড়ে ধরার কায়দা আবিষ্কার করে। দুজনে লড়াই করে একজন দাঁড়িয়ে দেখে, ঠিক যেন হাসে। বাহ, বেশ রেফারির মতো গম্ভীরভাবে দেখে কার ফাউল হলো। তারপর তিনজনেই দৌড়োয় পাড়ার এ মাথা থেকে ও মাথা পর্যন্ত। মোটর আসে, হর্ন দেয়, ওরা সরে যায়। মোটর বেরিয়ে গেলে পেছন পেছন ঘেউ ঘেউ করে তাড়া করে যায়, আবার ফিরে আসে। ডাস্টবিনে খাবার পড়ে, তিনজন ছুটে আসে। ঝগড়া করে না, যে যার পায় কেড়ে খায়। কখনো কখনো কাকেরা বিরক্ত হয়ে ঠোকরায়, ওরাও কাকেদের তাড়া করে। কখনো কখনো আবার কাকেদের সঙ্গেও খেলা করে। কাক দুটো উড়ে এসে ডগির দুদিকে নেমে বসে, একটা বসে আগে, একটা বসে পেছনে। ডগি ঘাড় বেঁকিয়ে আর চোখে তাকিয়ে যখন সামনেরটাকে দেখে, তখন পেছনের কাকটা এসে ডগির লম্বা লেজটা ধরে টান মারে, এবং পেছনের দিকটার কাকটা যখন সে তাক করে, তখন সামনের কাকটা এসে মাথায় ঠোকরায়। তবে পেছনের সমস্যাটাই প্রবল। পেছনের কাকটা ডগির লেজ ধরে মধ্যে মধ্যে এমন টেনে দেয় যে ডগি অত্যন্ত ক্ষুব্ধ না হয়ে পারে না, এবং বেশ কয়েকবার অর্ধবৃত্ত হয়ে বনবন করে ঘোরে তার নিজের লেজটাকে ধরবার জন্য, যেটা সমানে তার মুখের সঙ্গে সমান দূরত্ব রেখে ঘুরপাক খায়। এর মধ্যেই দূর থেকে শব্দ আসে, ডগি। রতনের গলা। রতন আসছে কলেজ থেকে। ব্যাস, রনে ভঙ্গ দিয়ে ডগি দিল ছুট। ছুট তো ছুট, অনেক দূরে গিয়ে থমকে দাঁড়ালো, কারণ তার পিছন থেকে ক্রমশ উত্তপ্ত এবং উচ্চ ডাক শোনা যাচ্ছে, ডগি, 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 ডগি। ডগির রাম ছুটের স্পিড কমতে থাকে। রামছুট স্পিড কমে লক্ষণ ছুট, তার থেকে ভরত ছুট, ভরত ছুট থেকে কৈকেয়ী ছুট, কৈকেয়ী ছুট থেকে মন্থরা ছুট। অতঃপর পা দুটো একেবারে থেমে যায় এবং সে সকরুণ দৃষ্টিতে ফিরে তাকায় বাধ্য হয়ে। তারপর ফেরে, জোরে ছুটে এসে একেবারে রতনের সামনে চিত হয়ে পড়ে পা চারটে তুলে মাটিতে লেজ আঁচড়ায় আর হাসে নির্লজ্জের মতো। সম্ভবত বলে, দেখো প্রভু, দেখো কেমন আমি ছুটে পালাতে পালাতে থমকে দাঁড়ালাম, এবং কেমন এক ছুটে এসে তোমার কাছে লেজ নাড়ছি, দেখো। কিন্তু প্রভু রতন হলেন পাকাপোক্ত কড়া একটি ভবি, সে কোনো মতেই ভুলবার পাত্র নয়। বাঁ হাতে ডগির একটি কর্ণ শক্ত হাতে চেপে ধরে হিড়হিড় করে টেনে বাড়িতে এনে ওই বেত্র দিয়ে নিদারুণ প্রহার দিয়ে ছেড়ে দেয়। ডগি প্রথম এইরকম মার খেয়ে তারস্বরে চেঁচাতো, গেলাম রে বাবারে, মারে মারে, এইরকমভাবে। তাতে রতন বেশি চটে যেত এবং নির্দয়ভাবে আরও হয়তো পেটাতো। ডগি সেটা বুঝতে পেরেছে, নিশ্চয়ই বুঝতে পেরেছে, এবং মার খাবার পদ্ধতিটি আমূল পাল্টে নিয়ে এখন শুধু সকাতর দৃষ্টিতে তাকিয়ে পা চারখানা গুটিয়ে গাটিয়ে পড়ে পড়েই মার খায়, সাধ্যমতো চেঁচায় না। শুধু অসহ্য হলে অস্ফুট চড়ে উফ আহ করে, যার মানে হলো আর না, আর না, নয়তো মারুন মারুন, আরও মারুন, এই দুটোর মধ্যে যে কোনো একটা। কোনটা সেটা আমাদের পক্ষে বোঝা সম্ভব না। চেঁচাই না বলেই রতন তাকে অল্পেই ছেড়ে দেয় এবং একটু করে ঘরের দরজাটা বন্ধ করে দিয়ে ডগির সামনের পা দুটো ধরে তাকে খাড়া করে তুলে বলে, ইউ আর ফ্রম সাম হাই ফ্যামিলি মাই ডগি, হোয়াই ডু ইউ বিহেভ লাইক এ নেরি ফ্যামিলি সান? হ্যাঁ, উচ্চ বংশের সন্তান না হলে তোমাকে আমি স্থান দেব না। অতঃপর দাঁতে দাঁত ঘষে বলে, তাহলে তোমাকে মেরেই ফেলবো। আজকালকার দিন জানো তো, সেদিন একটা পিক পকেটকে ধরে মারতে লাগলো, লোকটা মরলে তবে ছাড়লো, হ্যাঁ মনে রেখো। ডগি এতে খুব খুশি, মুখ দেখলেই বোঝা যায় হাসছে। জিভটা বেচারা আর বেরিয়ে ঝুলে পড়ে এবং তার থেকে টপটপ করে লালা ঝরে। রতন তাকে ছেড়ে দিলে সে বার দুই লাফ মেরে সেই লম্বা জিভটা সাপের মতো বের করে রতনের মুখ চেটে দিতে চায়। রতন ধমক দিয়ে বলে, খবরদার, কি না কি খেয়েছিস তুই? রাস্তার গোবর চাটিস, এ আমি সচক্ষে দেখেছি, মেরে ফেলবো আমার মুখে জিভ ঠেকালে।
মুহূর্তে হাই ফ্যামিলির ছেলে ডগি রতনের পায়ের তলায় গড়িয়ে পড়ে সেই জিভ দিয়ে পা চেটে দেয়। তার লেজ দিয়ে রতনকে পটপট শব্দে আঘাত করে, যেন শুনে মনে হয় বেত্রাঘাতের শোধ নিচ্ছে। ঘর থেকে বের হতে হলেই শটান বাড়ির বাইরের রাস্তায়, এবং রাস্তা পার হয়ে সেই কুকুর দুটোর কাছে। তারা মুখ চেটে দেয়, গা চেটে দেয়, ও তাদের মুখ চাটে, গা চাটে। কিছুক্ষণের মধ্যেই 3টে কুকুরের চিৎকারে পাড়া চকিত হয়। অ্যালুমিনিয়াম বাসনওয়ালাকে তাড়া করেছে। লোকটা অ্যাঁ অ্যাঁ করে বিকট স্বরে চিৎকার করে। নয়তো গোয়ালাদের কোনো মহিষকে লেগেছে, কিংবা কারোর বাড়ির বেড়ালকে তাড়া করেছে, অথবা বিশাল পাগড়ি পরা কোনো কাবলিওয়ালাকে সে তেড়ে গেছে, নয়তো ফাঁকা জায়গাটার ওপর কোনো কুকুরকে দেখে চেঁচাচ্ছে। ডগির কণ্ঠস্বর চেনা যায়, নেহাতি ফং ফঙে কণ্ঠস্বর, আদৌ গুরুগম্ভীর ধ্রুপদী নয়, যা শুনে লোকে ভয় করে। চোরটোরেরা পাঁচিল পার হতে গিয়েও থমকে দাঁড়ায়। গম্ভীর কাসরে বাজনার কাছে ছোট্ট একটা ঘটিতে কাঠি দিয়ে বাজালে যেমন ফং ফঙে সমনে হয়, তেমনি মনে হয় পাশের বাড়ির অ্যালসেশিয়ান বাঘার ডাকের কাছে। রতনের দাদা হিমাদ্রি বলল, কোত্থেকে যে আনলি একটা নেড়ির বাচ্চাকে, ডাকছে দেখ দেখি, চোর এলে ওর গলার আওয়াজই বের হবে না, দেখবি। কখনো না, দেখিস দেখিস, তুই দেখিস। ঠিক তাই হলো, একেবারেই তাই। সেদিন বাড়িতে চোর ঢুকেছিল। ডগি বাড়িতেই ছিল, কিন্তু একবারও চেঁচালো না, বরং চোরটাই চিৎকার করে উঠল, আরে বাপরে, জান গেল রে বাবা, বলে পাঁচিলের ওপর থেকে একেবারে ধপাস করে ওপাশে পড়ে গেল। চোরের উপদ্রব কিছুদিনই থেকেই ওপাড়ায় চলছে। সেদিন রতনদের বাড়ির কম্পাউন্ড ওয়ালে চড়ে বাড়ির ভেতরে নামার জন্য চোর যেই এক পা বাড়িয়েছে, অমনি ডগি লাফ দিয়ে উঠে তার গোড়ালিটায় সজোরে দাঁত বসিয়ে তার জোরে ঝুলতে সক্ষম হয়েছিল। লোকটা যন্ত্রণায় চিৎকার করে পাখানাকে ঝেড়ে ডগিকেও ঝেড়ে ফেলেছে বটে, কিন্তু চোরের গোড়ালির খানিকটা মাংস কেটে নিয়েছে ডগি। ডগি চেঁচায়নি। সে যখনই শব্দ শুনেছিল বোধহয় বুঝতে পেরেছিল চোর পাঁচিল ডিঙিয়ে নামতে চাইছে। তখনই সে পাঁচিলের ধারে নিঃশব্দে এসে দাঁড়িয়েছিল। লোকটা পাঁচিল থেকে যেই একটা পা ঝুলিয়ে নামতে চেষ্টা করেছে, অমনি ডগি লাফ মেরে খপ করে কামড়ে ধরেছে। চোরটাই চেঁচামেচি করে লোক জাগিয়েছিল এবং তাতেই ধরা পড়ল। তাড়া করলে তাকে আরও 2টো কুকুরে। তারা এমন চিৎকার করলে যে পাশের পুলিশ স্টেশনের পুলিশ পর্যন্ত ছুটে এলো। চোরটার তখন দুদিকে 2টো কুকুর। রতন চোরটাকে দেখে সবিস্ময়ে বলল, তুমি কে বলো তো? তোমাকে তো আমি চিনি মনে হচ্ছে। তোমার নাকের ওই আঁচিলটা তো আমার খুব চেনা হে। কই তোমার টুপি পাজামা কামিজ কই? লোকটা ফ্যাল ফ্যাল করে তার মুখের দিকে চেয়ে চোখ নামালো, নিজের পায়ের দিকে তাকিয়ে বলল, কুকুরটা একদম শয়তানের জাত, একদম চিল্লায় না, ও কেটে নিয়েছে গোড়ালিটা। রতন বলল, নেড়ি যে, ওর তো ওই স্বভাব, অ্যালসেশিয়ান তো না, জার্মান কাউন্টের কুত্তা বাপের বাচ্চা তো নেহি। এটার বাবা আর বাবা যুদ্ধের সিপাহী কুকুরও ছিল না, মেডেল টেডেলও পায়নি এর 14 পুরুষ। এ হলো নেড়ি, বেইমানের জাত। কি এমন করে তাকাচ্ছ কেন? চিনতে পারছো না আমাকে? ওটাকে তো তুমিই আমাকে দিয়েছিলে অ্যালসেশিয়ান বলে, সেই পুলের ধারে 4 টাকা 30 পয়সা নগদ, আর আমার পাইলট পেনটা। দেখো, অ্যালসেশিয়ান হলে কুকুরটা ঠিক তোমাকে চিনে ফেলতো। ভাগ্যে ডগি আমাদের নেড়ি, নয়তো অ্যালসেশিয়ান তোমাকে আদরের চোখে দেখতো, ডগির মতো কামড়ে দিত না, আর আমাদের সব জিনিসপত্র চুরি যেত। লোকটা মুখ নামালো। রতন ডগিকে কাছে টেনে বলল, মাই ডগি, ডগি, ইউ আর ফ্রম সাম হাই ফ্যামিলি অফ নেড়ি ডগস। ডগি কানমলা খেয়ে চিত হয়ে শুয়ে পড়ে পা 4টে উপরের দিকে তুলে জোড়পা করলো। সামনেই রাস্তার ওপর অন্য কুকুর 2টো বসে বসে ডগির আদর দেখছিল এবং সম্ভবত হাসছিল, অন্তত তাই মনে হচ্ছিল দেখে।
রতনের বোন লীলা বিস্কুট নিয়ে সেই সময়ই এসে বলল, মেজদা, মামুনি দিল, কুকুরগুলোকে দাও। এতক্ষণ শুনছিলেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি ছোট গল্প, ডগি অ্যালসেশিয়ান নয়। গল্পটির পাঠ এখানেই শেষ হলো। ধন্যবাদ।